সংসারে আপনি প্রতিজ্ঞা করুন যে কারো কোনো হাঙ্গামাতে থাকবো না, গোলমালে যাব না, নির্বিবোধ হয়ে থাকবো। দেখবেন তা কিছুতেই পারবেন না। মানে আপনাকে তা পারতে দেবে না। লোকের স্বভাব হচ্ছে অকারণে বিরক্ত করা। লোককে সেটা যদি বুঝিয়ে দেন যে আপনি বিরক্ত হচ্ছেন, ভাবে ভাবে আবার তা বোঝালে হবে না, বলে বোঝাতে হবে, তবেই হবেন অতি বদলোক। আর যদি ভদ্রতার খাতিরে কিছু না বলেন, তাহলে সারা জন্ম আমার মতো মুখ বুজে পড়ে মার খান আর ঝঞ্ঝাট পোয়াতে থাকুন। আমার হয়েছে মশাই বিপদ। যত নির্বিবোধ হয়ে এক পেশে পড়ে থাকতে চাই, তত বিরোধ বাড়ে। মানে দেখলাম সমস্ত সংসার আমাকে নির্ঝঞ্ঝাটে থাকতে দেবে না বলে প্রতিজ্ঞা করেছে। একটা দিনের শুধু ব্যাপার শুনুন। সকালবেলা উঠে গেরস্ত লোক একটু বাড়ির কাজকর্ম সারতে হয়, খুব ব্যস্ত। ঠিক সেই সময় এলেন এক পরিচিত বন্ধু আড্ডা দিতে। তিনি বেশ ভালো রকম জানেন আমার অবস্থা। একটু পরে অফিস যাব, বাজার করতে হবে, কন্ট্রোল থেকে চাল ডাল আনবো। ঠিক সেই সময় তিনি এলেন আপ্যায়িত হতে। বসলেন তো ওঠেন না, কারণ তার তাড়া নেই। এদিকে দেখছেন আমি উসখুস করছি, কিন্তু ভদ্রতায় বাধছে বলতে যে আপনি উঠুন, তার বয়ে যাচ্ছে। আমি উসখুস করছি, একটু অন্যমনস্ক হয়ে পড়ছি, হু হু করে কথার জবাব দিচ্ছি, তবেও তিনি নির্বিকার। শেষকালে বাধ্য হয়ে উঠে পড়ল এবং চক্ষু লজ্জার মাথা খেয়ে নেতো হাসি হেসে বলে ফেলল, আচ্ছা আজ তাহলে উঠি, আবার আপিস যেতে হবে। ও তাড়া আছে বুঝি? এতক্ষণে তিনি হৃদয়ঙ্গম করলেন যে আমার তাড়া আছে, তাও পূর্ণভাবে নয়, আংশিক। কারণ দণ্ডায়মান হয়ে তার আবার কথা চলল, হ্যাঁ তাহলে আর আপনাকে কি করে ধরে রাখবো না। তবে একটা কথা, সেই ঘনশ্যামের ছেলেটা আজকাল কি করছে, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি। সুরেনের মামির শুনলুম খুব অসুখ, সেদিন দেখলুম ট্রামে চলেছে, চেহারাটাও খারাপ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আমি তখন পায়ে পায়ে এগিয়ে বাড়ির ভেতর থেকে কয়েকটা জবাব ছাড়লুম এবং শেষকালে আর উত্তর দিলুম না। শূন্য দরজার দিকে চেয়ে তিনি এতক্ষণে আচ্ছা চলি, আরেকদিন আসা যাবে বলে এগুলেন। বুঝুন আক্কেল, বলুন এর প্রতিকার কি? এদিকে তো 8টা বেজে গেল, কখন রেশন আনবো আর বাজার করব। অতএব দ্রুত স্নান এবং তার চেয়ে দ্রুত হন্টনে ট্রাম ডিপোয় গমন। ইচ্ছে একটু বসে যাওয়া, তা সেখানে পৌঁছে দেখলুম সেই ইচ্ছাটা আপিসের টাইম কাভার হয়ে গেলে হয়তো পূরণ হতে পারে। সমস্ত ভর্তি। মাত্র সামনের সিটে একজন হোমরা চোমরা ভদ্রলোক বসে আছেন। তার পাশেই খালি দেখে বসলুম, কিন্তু পরে বুঝলুম কাজটা ভালো করিনি। কোম্পানি 2টি লোকের বসবার জন্যই মাপ করে সিট তৈরি করেছিলেন, কিন্তু আমার পূর্ববর্তী আরোহী মহাশয়ের তা ইচ্ছে নয় বলে তিনি আগের দখলিদার হিসেবে বেঞ্চে বসে আছেন। সোজা হয়ে বসলে পার্শ্ববর্তী লোকটির যে একটু স্বাচ্ছন্দ্য ও সুবিধে হতে পারে, এইখানেই তার আপত্তি। কোনো ক্রমে বসলুম। ভেবেছিলুম একজন পাশে এসে বসলে হয়তো ভদ্রলোক করুণা করে একটু সোজা হবেন, কিন্তু তার বয়ে গেছে অসার। ফলে আমার শরীর অর্ধভাগ শূন্যে রইল, বাকিটুকু 1 ইঞ্চি পরিমাণ জায়গা ঠেকানো। একবার একটু ভদ্রতার ইঙ্গিত জানাবার জন্য ঈষৎ একটু ঠেলা দিল। তিনি মিক্সচারের শিশি নাড়ার মতো নিজের দেহটাকে সেই স্থানেই একটু নেড়ে নিলেন, যেন জানালেন, এই তো তোমার কথা রেখেছি বাপু, আর জ্বালিও না। যেভাবে তিনি বসেছিলেন তো দেখলে মনে হয় যেন ভদ্রলোক তাঁর পিতৃদত্ত জমিদারিতে তাকিয়া হেলান দিয়ে একটু পরেই আলবেলা টানবেন বোধহয়। হঠাৎ উঠেই বা দাঁড়াই কি করে, বলিই বা কি? একটা হাস্যোদ্দীপক অবস্থার মধ্যে নিজেকে নিপতিত করার প্রবৃত্তি আমার হলো না। ভদ্রতার খাতিরে কিছু বলতে না পেরে সমানে জিমন্যাস্টিকের কসরত করতে করতে একটা উড়ুর উপর ভর দিয়ে ডিপো থেকে 5 মাইল মনে করুন আপিসে এলুম। কি ঝঞ্ঝাট বলুন তো। একটা ফাউন্টেন পেন আছে, 5 বার সারিয়ে লিখছি। ঠিক সেই সময় প্রত্যেকের কলমটি দরকার, এবং কলমটি অপরের বলে সেটিকে চাপ দিয়ে লেখা চাই তাদের। 2 দিন পরে চাপের চোটে সব গেল ঢলঢল হয়ে।
বাঙালির মুঠোর মধ্যে কিছু আটসাট থাকবার জো আছে? অত চাপ সইবে কেন? তা সর্বসময় লোককে কি বলা যায় যে মশাই একটু আলতো চাপ দিন? কি ঝঞ্ঝাট বলুন তো। যদি না দিয়ে লোকে বলবেন একবার দিলে কি ক্ষয়ে যাবে, কিন্তু ওদিকে আমি যে দিতে দিতে ক্ষয়ে গেলুম সেটা বুঝছেন কি? সিগারেট আজকাল গুরুজনের সামনে খাওয়া ভালো, কারণ তারা চাইবেন না, কিন্তু বন্ধু বান্ধবের সামনে প্যাকেট খোলার জো আছে? আড়ালে খুলে খান, তখনই শুনবেন দেখি একটা ভাই। কেউ আবার তাও বলেন না, শুধু দুটো আঙুল বাড়িয়ে দেন, অর্থাৎ তাতে সিগারেটটা পরিয়ে দাও এইভাবে। বুঝুন ব্যাপারটা। মাইনের টাকা নিয়ে বাড়ি এসেছি, 3 জন মহা বিপদগ্রস্ত হয়ে উদ্ধারের জন্য আমার কাছে ছুটে এলেন, কিছু ধার দাও। দিন 3 পরেই ফিরিয়ে দিয়ে যাব। না যদি দিই ভদ্রতায় বাঁধে, আর যদি দিই বাড়িতে কুরুক্ষেত্র হয়। চুপি চুপি দিলুম এবং বলে দিলুম ভাই সংসারের খরচ থেকে দিচ্ছি। তারা আমায় এমন আশ্বাস দিয়ে গেলেন যে যেন এই যাব আর আসবো এই রকম ভাবে। আজও তারা আসছেন। আমি বসে আছি, মাস সাথে কেটে গেছে। গিন্নির সঙ্গে নানান তালগোল করে আজও হিসাব মেলাতে পারছি না, শুধু ঝঞ্ঝাট। সেদিন নতুন 2খানি রেকর্ড কিনে নিয়ে এলাম। পাশের বাড়ির চক্রবর্তী মশাই শুনলেন, অতএব তার বাড়িতে একবার সেগুলি শোনানো চাই। মেশিন, রেকর্ড, মাই পিন সব চলে গেল। মাস 2 পরে অবশ্য ফিরেও এলো একদম নতুনভাবে। সমস্ত মনে করুন প্লেন হয়ে গেছে। তার জন্য চক্রবর্তী মশাইয়ের বিন্দুমাত্র লজ্জার কারণ নেই। বরং চক্রবর্তী মশাই বললেন, নিন মশাই আপনার যন্তর ফিরিয়ে। ছেলেপুলেগুলো দিনরাত যখন তখন বাজিয়ে একেবারে কান ঝালাপালা করে দিলে, তাই আমি আজ জোর করেই টেনে নিয়ে এলুম। অর্থাৎ এই বিরক্তিকর যন্ত্রটা আমিই যেন মাথার দিব্যি দিয়ে তাঁর ঘাড়ে চাপিয়ে দিয়েছিলুম। তিনি আজ তা আমার হাতে সমর্পণ করছেন। কিন্তু যখন তা সমর্পণ করলেন তখন প্রাণপণ চেষ্টা করেও তার আওয়াজ বার করা গেল না। যদি বলেন দাও কেন, খুব ভালো কথাই বললেন। আমায় তো ভদ্রতা রেখে সমাজের 5 জনের সঙ্গে বাস করতে হবে, থাকলে না বলি কি করে? এই জন্যে তো মনে করুন সম্প্রতি বই কেনা ছেড়ে দিয়েছি। 181 জন বন্ধু বই কেনেন না, চেয়ে পড়েন। আমি আহাম্মক, আমি কিনি। তারা পড়তে নিয়ে যান এবং তারপর বাড়িতে সাজিয়ে রেখে দেন। যারা আবার তার মধ্যে সমঝদার লোক, তারা আবার সেগুলি যে কত ভালো লেখা তা পড়াতে তাদের অন্যান্য বন্ধুদের কাছে চালান করে দেন। আমি তার বছরখানেক পরে পুরনো বইয়ের দোকান থেকে আমারই নাম লেখা বই কিনে নিয়ে আসি। যদি না দিই তাহলে বন্ধুত্ব থাকে না। মেয়ে গান শেখে, একটি হারমোনিয়াম কিনেছিলুম, কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সেটির সুর এত পছন্দ যে কেনা স্তব তা আমার বাড়িতে থাকে না, তাদের বাড়িতেই ঘোরে। একবারটি চাইলে তো না বলা যায় না, দিতে হয়। ফলে সেটির বর্তমান অবস্থা হয়েছে শোচনীয়। এখন সেটি থেকে বেলো করলে আর আওয়াজ বেরোয় না, দীর্ঘশ্বাস বেরোয়। বলুন দেখি কি ঝঞ্ঝাট। আমি করি কি? সকালবেলা কাগজ আসে, তা পাশের বাড়ির মিত্তির মশাই আমার বাড়ি 1 কাপ চা খেয়ে নিয়ে যান। ট্রামে খবরের কাগজটা পড়ি, তাও নির্ঝঞ্ঝাটে পড়বার জো আছে? ঠিক পাশের লোকটির সেটি দরকার। স্যার কাইন্ডলি দেবেন 1 পাতা। বুঝুন, আমি জানি আপনারা বলবেন, কেন ক্ষয়ে যাবে কি? না, ক্ষয়ে যাচ্ছে না কারুরই কিছু। কারণ এদিকে আমি যে শ্রী অক্ষয়চন্দ্র শর্মা হয়ে বসে আছি। লেসন চ্যানেলে আজকে যে গল্পটি শুনলেন সেটি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের লেখা ভদ্রতার ঝঞ্ঝাট।